সীমান্তের এপারে কতটা এলাকা জুড়ে বিএসএফ নজরদারি চালাবে, বিতর্কটা ছিল এটা নিয়ে। আগের মতো 15 কিলোমিটার, নাকি কেন্দ্রীয় সরকার যেভাবে চাইছে, নতুন করে স্বরাষ্ট্র মন্ত্রক যেভাবে চাইছে সেই অনুযায়ী 50 কিলোমিটার পর্যন্ত। নিশ্চিতভাবে এর পক্ষে এবং বিপক্ষে দুরকম মতই আছে। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্য রাজ্য আপত্তি তুলেছে, পাঞ্জাব বিধানসভায় আলোচনা হয়েছে, প্রস্তাব পেশ হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভায় আলোচনার সময় যেভাবে বিএসএফ এর বিরুদ্ধে কুৎসা, কুরুচিকর আক্রমণ, কদর্য ভাষায় বিএসএফকে একের পর এক কথায় বলতে গেলে ভিত্তিহীন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, তেমনটা কি আর কোথাও কোনো রাজ্যে হয়েছে? যারা অন্যান্য রাজ্যে প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোট দিয়েছেন, মতামত রেখেছেন, আলোচনা করেছেন, তারা কেউ কিন্তু কোথাও বিএসএফকে বাহিনী হিসেবে আক্রমণ করেনি। বাহিনী হিসেবে বিএসএফ এর বিশ্বাসযোগ্যতা নিয়ে, তাদের তদন্তের আওতা নিয়ে, তাদের এলাকার নজরদারি বৃদ্ধির আওতা নিয়ে বিপরীত মত থাকতে পারে, কিন্তু কোথাও বিএসএফ কাউকে ধরেছে মানে সেখানে কোনো ফাউল থাকতে পারে, অর্থাৎ যিনি দোষী নন তাকে বিএসএফ জোর করে দোষী প্রমাণ করবার জন্য, চোরাচালানকারী, অনুপ্রবেশকারী জোর করে প্রমাণ করবার জন্য ধরেছে, এমন অভিযোগ কেউ করে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আলোচনার নামে কুৎসা, কদর্য ভাষায় আক্রমণ এখানেই থামেনি। এতদূর পর্যন্ত এগিয়েছে যে মহিলাদের গোপনাঙ্গে হাত দিয়ে তল্লাশি চালায় বিএসএফ, এমন কদর্য কুৎসিত অভিযোগ পর্যন্ত বিধানসভার অধিবেশনে আলোচনার মাঝখানে নিয়ে আসা হয়েছে। আরও যা যা বলা হয়েছে তাতে এক কথায় বলতে গেলে বলতে হয় বিএসএফকে গরুচোর, মুরগিচোর এমনটাও বলেছেন শাসক দলের কয়েকজন বিধায়ক। কেউ বলেছেন রক্তাক্ত, রক্ত নিয়ে খেলা করে, নৃশংস। আজ বিএসএফ এর তরফ থেকে সেই সমস্ত অভিযোগের পাল্টা একটা সাংবাদিক বৈঠক করা হয়। শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসেবে নির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক দলের নাম বিএসএফ করেনি। তার কারণ তারা দেশের সীমান্ত পাহারা দেন, দেশের ভিতরের রাজনীতি নিয়ে তাদের সত্যিই কোনো আগ্রহ নেই। থাকলে আমি আপনি অরক্ষিত থাকতে পারতাম না। কিন্তু যারা বিএসএফকে নিয়ে রাজনীতি করছেন তারা কি এরপরেও শিখবেন? বিএসএফ এর এডিজি কিন্তু বলছেন এই আক্রমণ উদ্দেশ্য প্রণোদিত, যারা এই আক্রমণ চালাচ্ছেন তাদের স্বার্থে কোথাও আঘাত লেগেছে, তাই বিএসএফ নজর রাখছে। আমাদের বিশেষ প্রতিবেদন। বিএসএফ এর এখতিয়ার বাড়ানোর ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। বারবার কেন্দ্রীয় এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে রাজ্যের শাসক দল। কখনো বলা হয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত, কখনো বলা হয়েছে পিছনের দরজা দিয়ে রাজ্য দখলের চেষ্টা, কখনো আবার অপমানজনক ভাষায় সীমান্তরক্ষীদের আক্রমণ করেছেন শাসক দলের বিধায়ক। অবশেষে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল সীমান্তরক্ষী বাহিনী। কোনো নির্দিষ্ট অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, তবে তা পুলিশের সঙ্গে সমন্বয় রেখেই, সাফ জানালেন বিএসএফ এর এডিজি ওয়াইবি খুরানিয়া। Only say in my official capacity I have nothing to do with political allegations from this side or that side. বিএসএফ এর এখতিয়ার বাড়ানোর বিরোধিতার নেপথ্যে কিছু উদ্দেশ্য প্রণোদিত ইন্ধন আছে বলেও এদিন স্পষ্ট করেন বিএসএফ এর এডিজি। কোনো স্পষ্ট অভিযোগ পেলে সেগুলি নিয়েও পদক্ষেপ করা হবে জানিয়েছেন তিনি। As I said earlier, we take every allegation very seriously. There is a laid out SOP on how the various allegations, complaints will be dealt with, and that process is followed. And let me make it very clear also, there are vested interests also who will like for their various activities that they indulge at the immoral activities that they indulge at the border, in various trans-border crimes that they indulge in, to make allegation against the security force. And we do receive such allegations and complaints. But as I said earlier, each and every complaint or allegation that is received is properly inquired into and actions are taken depending upon the outcome of the inquiry. বিএসএফ এর এই বক্তব্যকে সমর্থন করেছেন বিজেপি কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ। একজন দুজন আছেন যাদের বিএসএফ এর জন্য হয়তো বিজনেস খারাপ হয়ে যাচ্ছে, ভোটার আসতে পারছে না, যেতে পারছে না,
ওখানে যে অনৈতিক দেশবিরোধী কাজ হয় যারা তার সঙ্গে যুক্ত আছেন তাদেরই কষ্ট হচ্ছে, তারা এই ধরনের কথাবার্তা বলছেন। কোনো একজন জনপ্রতিনিধি, একজন নেতা, রেসপন্সিবল ব্যক্তি সমাজের জন্য তার এই ধরনের কথা বলাটা খুবই দুর্ভাগ্যজনক। নিশ্চয়ই কিছু না কিছু স্বার্থ আছে, নাহলে এই ধরনের যারা দেশের অতন্দ্র প্রহরী, যাদের জেগে থাকার উপরে আমাদের ঘুমানোটা নির্ভর করে, সেই মানুষগুলোকে বিনা কারণে অপমান করছেন কেন? বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধির বিরোধিতায় অনড় রাজ্য সরকারও। শীঘ্রই এ বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদি কোনো পরিবর্তন নাই হয়ে থাকে তাহলে 15 থেকে 50 করবার দরকার হলো কেন? যারা 15তেই অসফল বলে মনে করছেন তারা 50-এ সফল হবেন, এ ধারণাটা তো ভুল। আমি আবার বলছি, পিছনের দরজা দিয়ে রাজনৈতিক পতাকা ওড়ানোর এবং রাজ্য পুলিশের, দক্ষ রাজ্য পুলিশের ক্ষমতা খর্ব করার এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটি তাকে লঙ্ঘন করবার চেষ্টা আছে। প্রয়োজনে করা ব্যবস্থা, তবে তা কখনো পুলিশকে এড়িয়ে নয়। তদন্ত করবে পুলিশে, বদলাচ্ছে না কোনো নিয়ম। প্রশ্ন উঠছে, এর পরেও কেন বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধির বিরোধিতা? এর পরেও কেন বারবার কদর্য আক্রমণ? দেশের রক্ষীদের ওপর কেন রাগ রাজনীতিকদের একাংশের? নেপথ্যে কি উদ্দেশ্য? এই প্রশ্নই উঠছে। রিপাবলিক বাংলা। আর এ নিয়ে আমার সঙ্গে আজকে বিতর্কে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। বিজেপির তরফ থেকে রয়েছেন আমার সঙ্গে সজল ঘোষ, আমার সঙ্গে তৃণমূলের তরফ থেকে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য, আমার সঙ্গে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা, এবং অনিল জানা, প্রাক্তন পুলিশ কর্তা। চারজনকেই স্বাগত জানাচ্ছি আজকের মূল বিতর্কে আসার আগে। প্রশ্নগুলো, অর্থাৎ বিতর্কের মূল পয়েন্টগুলো আমার। অগ্নিবাণ 1, কায়েমি স্বার্থে ঘা পড়তে কি বিএসএফকে আক্রমণ? অগ্নিবাণ 2, দেশ না চোরাচালানকারীর স্বার্থ, অগ্রাধিকারে কি? অগ্নিবাণ 3, কেন্দ্রীয় বাহিনী কোটানকোট যদি খারাপই হয় তাহলে তারা জঙ্গলমহলে এতদিন ছিল কেন? আমি দেবাংশুবাবুর কাছে প্রথম যাই। দেবাংশুবাবু, যে ভাষায় উদয়ন গুহ বিধানসভায় গতকাল আলোচনা করেছে, এমনকি তাপস রায়, বর্ষিয়ান বিধায়ক, আইন প্রণেতা, তিনিও কালকে যে ভাষায় বিএসএফ এর হাত একরকম রক্তাক্ত বলে বর্ণনা করেছেন, আপনারা কি কোথাও একটা কনস্টিটিউশনাল ইস্যু, সাংবিধানিক বিষয়, তা নিয়ে আপনাদের দ্বিমত থাকতেই পারে, তা নিয়ে কেউ কোনো কথা বলছি না আমরা, মিডিয়া তো বলতেই পারেন, আপনারা আপনাদের মত বলবেন, চিঠি লিখবেন, বিরোধিতা করবেন, প্রস্তাব পাশ করবেন, কিন্তু দেশকে পাহারা দেয় যে বাহিনী, দেশের সুরক্ষা দেয় যে বাহিনী, তাকে এমন কদর্য ভাষায় আক্রমণ কেন? দেখুন, প্রথম কথা হচ্ছে, কোনো সংস্থাকে ইন্ডিভিজুয়াল কোনো এক দুটো ঘটনাকে কেন্দ্র করে কাউকে বলা আর গোটা সংস্থাকে আক্রমণ করার মতো অনেক তফাৎ রয়েছে। এখন আমার যদি রিপাবলিকের নির্দিষ্ট কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকে, তার মানে এটা নয় আমি গোটা রিপাবলিকের হাউসকে নিয়ে কথা বলতে চাইছি। এখন বিষয়টা হচ্ছে, উত্তরবঙ্গের দিকে সাধারণ মানুষের কিছু খারাপ এক্সপিরিয়েন্স রয়েছে, সেগুলোর কথা উদয়নবাবু শেয়ার করে থাকতে পারে, কারণ তিনি ওই এলাকার থেকে আসছেন বা ওই দিনহাটা এলাকার মানুষ। কিন্তু অ্যাজ হোল আমরা বিএসএফ কে সম্পূর্ণ রকমের শ্রদ্ধা করি, সম্মান করি, এবং মানে তৃণমূল কংগ্রেস সর্বতভাবে ন্যাশনাল সিকিউরিটির পক্ষে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে দুটো জায়গার মধ্যে প্রথম জায়গা কি? প্রথম জায়গা হচ্ছে, এই বিজেপির নেতারা 2019-এর লোকসভা নির্বাচনের আগে যখন উত্তরবঙ্গে যেতেন, তখন সবচেয়ে বেশি যে নেতাটিকে আক্রমণ করতেন গরু পাচারকারী, মানব পাচারকারী বা এপার ওপারে পাচার নিয়ে, সেই নেতাটির নাম হচ্ছে মাননীয় নিশীথ প্রামাণিক। এবং সেই নিশীথ প্রামাণিককে তারা বর্তমানে ওই বিএসএফ এর দপ্তরের মাথায় বসিয়েছেন প্রতিমন্ত্রী হিসাবে। প্রশ্ন এবং সন্দেহের জায়গাটা দাদা ওই ভেতর থেকেই আসে, বুঝলেন তো? দ্বিতীয় কারণটা হচ্ছে, এই নির্দিষ্ট সিদ্ধান্ত একইভাবে এই কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল সিকিউরিটি ফোর্স অ্যাক্ট 1968 এর সংশোধনী যখন মনমোহন সিং আনতে চান 2013 সালে, সেই সময় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে এটার বিরোধিতা করেছিলেন এবং বলেছিলেন যে
ঘরের মধ্যেই ঘর তৈরি হবে, মানে বলতে চাইছিলেন সোজা কথা আধা 356, সোজা পথে রাজ্য দখল করতে না পেরে বেঁকা পথে রাজ্য দখলের এটা একটা চেষ্টা। সেই দিন নরেন্দ্র মোদীও তো একই কথা বলেছিলেন। কেন নরেন্দ্র মোদী সেই দিনকে বলেছিলেন? কারণ আজকে তো তিনি দেশভক্তির সবচেয়ে বড় ইজারা নিয়ে বসে আছেন, দেশভক্ত তার দল আজকে দেশভক্তির সার্টিফিকেট বিলি করছে সবার মধ্যে। তো সেই মানুষটা সেই দিনকে 2013 সালে এই একই বিলের ব্যাপারে, একই নির্দিষ্ট আইনের ব্যাপারে একই কথা বলেছিলেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে দেবাংশু, আপনার আমি যদি একবার বর্ডার ইন্টারাপ্ট করবো সিকিউর ছোট্ট, যদি আরেকবার বলো যে নরেন্দ্র মোদী কি প্রতিবাদ করেছিলেন সেই সময়। 2013 সালে নরেন্দ্র মোদী চিঠি লিখে কেন্দ্রীয় সরকারকে বলেছিল এই যে কিলোমিটার বাড়ানোর সিদ্ধান্ত, এবং তখন একটা সংশোধনী আনতে চাওয়া হয়েছিল যে তখন তো কেন্দ্রীয় গুজরাটে 80 কিলোমিটার ছিল, তখন তো গুজরাটে 80 কিলোমিটার ছিল ভাই, বিএসএফ না, তখন গুজরাটে 80 কিলোমিটার ছিল। গুজরাটে 80 কিলোমিটার এখনো রয়েছে, শুনে নাও আগে। এখন সেই 50 সময় হয়ে গেছে। কেন্দ্রীয় এখনো 50 হয়নি, এটা আরে বলে ওই 50 হলো। হবে। এই মুহূর্তে যখন তুমি আমি হ্যাঁ, ডিসকাশন তখনও 80 ছিল। জেনে বলো, একটু জেনে বলো। তখনও 80 ছিল, তুমি মিথ্যা কথা বলা বন্ধ করো, তুমিও জেনে বলো। সরকার সেই সময় সংশোধনী আনতে আবার চেয়েছিল, বললাম আগে, তখন কেন্দ্রীয় সরকার সেই সংশোধনীতে বলেছিল সংশোধনীটা কি? যেখানে খুশি গিয়ে, সংশোধনীটা কি? 80 কে কেন্দ্রীয় সরকার 120 করতে গেছিল। তুমি কি গলতলায় ঝগড়া করতে এসছো? না 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 না, সেই সময় তোমার আছে ভাই, আমার নেই। তুমি তোমার টাইমে বলো, আমাকে আমার টাইমে বলতে দাও, আমরা মিথ্যে কথা বলবে সবাই শুনবে, এটা হয় নাকি? তুমি তোমার টাইমে বলো না। আরে লেখা উত্তেজিত হয়ো না, শান্ত ভাবে বলো, শান্ত হও, শান্ত হও। দেবাংশু, তোমার একটা ভিউয়ার্স আছে, তুমি এরকম মিথ্যে কথাগুলো সবসময় বলবে, এটা হবে না, তোমায় ব্যাখ্যা করতে হবে সেদিন নরেন্দ্র মোদী কি বলতে চেয়েছিলেন। আচ্ছা আমি তাহলে বলছি না, যদি ওরকম ভাবে এত দূর থেকে আচ্ছা, ঠিক আমি আছে। একই অনলাইনে রয়েছি, আমার আওয়াজটা কম আসবে। সজল দেবাংশু কন্টিনিউ করুন এভাবে প্লিজ, চলতে পারে না। দেবাংশু কন্টিনিউ করুন প্লিজ, কমপ্লিট করুন। আমার বক্তব্য হচ্ছে যে সেই সময়ে যে সংশোধনী আনা হয়েছিল তাতে স্পষ্ট করে মনমোহন সিং এর সরকার বলে বিএসএফ যে কোনো জায়গায় তল্লাশি চালাতে পারবে এবং বিএসএফ যে কোনো জায়গায় যে কাউকে গ্রেফতার করতে পারবে। এই বক্তব্যেই তেলেবেগুনি তুলে উঠেছিলেন নরেন্দ্র মোদী, যে প্রশ্নটা সজলদা করছিলেন, এবং তখনই তিনি বলেছিলেন এই ঘরের মধ্যে ঘর তৈরি হবে। তো এই একই বক্তব্যটা কি মমতা ব্যানার্জি বলছেন? সেদিনকে মনমোহন সিং প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী বিরোধিতা করেছিলেন, তিনি মুখ্যমন্ত্রী, মনমোহন সিং প্রধানমন্ত্রী। দেবাংশু, আমার আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন, দেবাংশু আমার কাছে, আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন দেবাংশু। পাঞ্জাব বিধানসভাতেও কিন্তু বিরোধিতা এসছে, আমি জানি না কালকে অসমে বা ত্রিপুরাতেও যারা বিরোধী আছেন তারা বিরোধিতা করতে পারেন। বিরোধিতা নিয়ে কিন্তু প্রশ্ন নয়, মানে আপনি বিরোধিতা করছেন মানে আপনি কোথাও দেশের শত্রু ইত্যাদি, আমি কিন্তু একবারও বলছি না, এটা রাজনৈতিক বিতর্ক, আমি এর মধ্যে ঢুকছি না। আমার প্রশ্ন, আপনি যেটা বললেন তাই যদি হয়, একজন দুজন খারাপ মানুষ, কালকে উদয়নবাবু যখন বক্তব্য রাখলেন তখন কি একজন দুজন খারাপ মানুষের কথা বললেন? তিনি বললেন বিএসএফ এটা করে, বিএসএফ ওটা করে, বিএসএফ সেটা করে, মহিলাদের গোপনাঙ্গে হাত দিয়ে সার্চ করে, সন্তানের সামনে বাবাকে কান ধরে ওঠবোস করায়, মুরগি তুলে নিয়ে যায়, মানে বিএসএফকে মুরগি চোর থেকে নারীর ইজ্জত লুণ্ঠনকারী, কিছু বলতে বাকি রাখেননি। আমার প্রশ্ন, বাহিনীতে একজন দুজনকে নিয়ে যদি কোনো আপত্তি থাকে তাহলে স্পেসিফিক নাম দিয়ে বলবেন, আমার কাছে এই লোকের নাম আছে, এদের নামে অভিযোগ আছে। আজকে তো বিএসএফ এডিজি বললেন নাম করে অভিযোগ করুন, আমরা তদন্ত করাবো। দেখুন, নাম দিয়ে আলাদা করে নাম দিয়ে তো এভাবে বলা যায় না। একটা মানুষের যদি কোনো অভিজ্ঞতা হয় সেই জায়গাতে দাঁড়িয়ে, এবং আপনি খুব ভালো মতো এটা জানেন যে বিএসএফ এর বিরুদ্ধে যদি কোনো অভিযোগও ওঠে, সেই মানে অন ডিউটি থাকা অবস্থায়, সেটা নিয়ে আপনি নর্মাল কোর্টে বেশি দূর এগোতে পারবেন না। এটা স্বাভাবিকভাবে এখানে যারা বসে আছেন, বিশেষ করে যিনি ইয়ের তরফ থেকে রয়েছেন, তিনি আরো ভালো করে বলতে পারবেন। কিন্তু আবারও আমি বলছি, উদয়ন গুহ সেই দিন যখন গরু পাচারকারী 3 জন মারা গেছিল, তখন উদয়ন গুহ বাবু তার বিরোধিতা করে কথা বলেছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্ট্যান্ড যে দেশের সুরক্ষার স্বার্থে বিএসএফ যদি কোনো নির্দিষ্ট স্ট্যান্ড নেয় বা কোনো অপারেশন করে, তাতে তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ সমর্থন রয়েছে। এবার আমরা এবং এটাও বলছি, কিন্তু আমার কথা হচ্ছে উদয়নবাবু এখানে ব্যক্তিগত স্তরে তার কিছু মন্তব্য রেখেছেন, যেহেতু তিনি দিনহাটার বিধায়ক, তার নিজস্ব ব্যক্তিগত কিছু বক্তব্য বা কিছু অভিজ্ঞতার ভিত্তিতে সাধারণ মানুষ থেকে সদ্য নির্বাচিত করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি গোটা নির্বাচনী প্রচারে এই বক্তব্যটাকে ইস্যু করেছিলেন। এখন ইস্যু করার পর যদি সাধারণ মানুষের এই নিয়ে কোনো আপত্তি না থাকে, তাহলে 1,68,000 ভোটে সেই মানুষটাকে জেতালেন কেন? দেবাংশু বাবু, আমার আপনার কাছে একটা প্রশ্ন, যদি কোনো বিএসএফ এর জওয়ান বা কোনো কর্তা, তিনি যে স্তরেরই হন না কেন, তার যদি ব্যক্তিগত অভিজ্ঞতায় থাকে, তিনি বাড়ি করছেন আর পাড়াতে কোনো একজন প্রমোটার বা কোনো একজন দাদা এসে তৃণমূল কংগ্রেসের নাম করে চাঁদা চাইছে, টাকা নিয়ে যাচ্ছে, তোলাবাজি করছে, এবার তিনি যদি, দেখুন এরভাবে তো নির্দিষ্ট করে কোনো লোককে চিহ্নিত করা যায় না, আমি বাড়িতে থাকি না সারা বছর, 15 দিনের ছুটিতে আসি, তখন বাড়ি বানাচ্ছিলাম, আমি বলতে পারবো না, কিন্তু যে করেছে সে তৃণমূল এবং তৃণমূল তোলাবাজি করে, এটা বলেন, আপনি এরকম স্পোর্টিং ভাবে নিতে পারবেন?
তাহলে আমি আপনাকে উল্টো প্রশ্নটা একইভাবে করি, যখন রাজ্য পুলিশ নিয়ে এরকম আলোচনা হয় তখন আপনারা কোথায় থাকেন বলুন তো? রাজ্য পুলিশ নিয়ে যখন আলোচনা করা হয়, রাজ্য পুলিশকে কেউ ব্যক্তিগতভাবে, আমি এইটুকু আপনাকে জোর দিয়ে বলতে পারি দেবাংশু বাবু, রাজ্য এবং কেন্দ্রের কোনো তফাৎ নেই। যে কোনো শৃঙ্খলা রক্ষা বাহিনী সম্পর্কে যদি কেউ কোনো ডিরোগেটরি রিমার্ক করেন, আমরা কিন্তু একইভাবে ঝাঁপিয়ে পড়ি। এক্ষেত্রে রিপাবলিকান এডিটোরিয়াল পলিসির কোনো এদিক ওদিক নেই। আমরা যে কোনো বাহিনীর পক্ষে যারা আইন রক্ষা করেন, একজন দুজন আলাদা হতেই পারেন, আমরা কখনো বলতে পারবো না যে রাজ্য পুলিশ খারাপ। আজও বলছি, দায়িত্ব নিয়ে বলছি আপনাকে। আমি তো আপনাদের শোতেই বহু ইস্যু দেখেছি যেখানে আপনারা বলেছেন যে পুলিশ রাজনৈতিক দলের সঙ্গে পুলিশের সংযোগ হবে, মানে হয় না। তা আমার দেখুন, ওটা এইখানে এই আলোচনাটা দেওয়ার কোনো মানে ইন্ডিভিজুয়ালি কোনো এক দুজনের বিরুদ্ধে বা কোনো একটা নির্দিষ্ট এলাকার কোনো একজনের বা কোনো গ্রুপের বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে। আমি দেবাংশু বাবু একটু সজল বাবুর কাছে আসি, কথা শেয়ার করতে আমি শুনলাম এতক্ষণ আপনার কথা, আমি একটু সজল বাবুর কাছে আসি। সজল বাবু, চ্যানেলের বিরুদ্ধে এত অভিযোগ, চ্যানেল অর্ধেক সময় তাকেই দেয়। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে পুলিশ আর মিলিটারিকে এক করা কখনোই উচিত নয়, যদিও পুলিশের অধিকর্তা এখানে বসে আছেন। কারণ একটা অসামরিক প্রতিরক্ষা যারা দিনের শেষে বাড়ি যান বেশিরভাগ ক্ষেত্রেই, আর যারা -20, 25, 15, 16 ডিগ্রিতে সরাসরি গুলির সামনে দাঁড়িয়ে থাকে, যেখানে ঢিল চড়া হয় না। তো আমার প্রথম কথা হচ্ছে পুলিশ আর মিলিটারিকে এক করা উচিত নয়। তো উনি বলেছেন যে দু একজন মানুষের খারাপ লাগে, হ্যাঁ, কিন্তু আসলে টিএমসি বিএসএফ এর পক্ষে যে দু একজন মানুষের খারাপ লাগে, সেই দু একজন মানুষ কিন্তু সাধারণ আপনার আমার মতন সাধারণ মানুষ নয়। তারা মানুষের জনপ্রতিনিধি, মানুষের ভোট পেয়ে গণতন্ত্রের মন্দির, যে মন্দিরে আজকে প্রধান দেবী, যদিও একদিন উনি ওই মন্দির ভেঙেছিলেন, দেবী নিজে অধিষ্ঠাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মন্দিরের বসে একজন পূজারী সেই মন্দিরের, তিনি ওখান থেকে বসে এই ধরনের কথাগুলো বলেন, যেটা সরাসরি আমাদের মননে আঘাত দেয়। আমাদের গণতন্ত্রের যারা রক্ষক, যাদের জন্য আমরা ঘুমোতে পারি, একটু আগে দিলীপ ঘোষ বলছিলেন একদম সঠিক অর্থে, যে যারা আমরা নিশ্চিন্তে থাকতে পারি, তাদেরকে যারা অসম্মান করে, এটা খুবই দুর্ভাগ্যজনক। হ্যাঁ, নিশীথ প্রামাণিককে উনি তুলেছেন একটু আগে, উনি সবটা ভাষা বলেন, ওনাকে কেউ পাল্টা প্রশ্ন করলে ওনাকে সঠিক উত্তরটা আশা করব ভবিষ্যতে, যে নিশীথ প্রামাণিককে বিজেপি বলেছিল সমস্ত ওই পাচারকারীদের মধ্যে নায়ক বা নেতা। একটা তথ্য, একটা প্রমাণ, একটা অ্যালিগেশন সঠিকভাবে উনি প্রমাণ করে দেখান। আর নরেন্দ্র মোদী কখনোই এই ঘটনা, এই বিএসএফ এর এরিয়া অ্যালোকেশন নিয়ে কখনোই বলা হয়নি। আপনারা বারবার বলছেন যে বিএসএফ এর এখতিয়ার বেড়েছে, তৃণমূল বলছে বিএসএফ এর এখতিয়ার বাড়ানো হচ্ছে না, এরিয়া বাড়ানো হচ্ছে। এরিয়াটা তখনও যখন নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ছিলেন তখনও 80 কিলোমিটার ছিল, আর বাকি রাজ্যটা ঢুকে যাবে এরপরে যদি বাড়ে। প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হচ্ছে ওনাদের নিশ্চিত করবে বিএসএফ। ওনার বিএসএফ আজকে বলেছে যে আমরা কাউকে ধরতে যাব না, আমরা কাউকে গ্রেপ্তার করতে যাব না সাধারণ ক্ষেত্রে, কারণ যে পাড়ায় তোলাবাজি হবে সেই তোলাবাজকে বিএসএফ ধরবে না ভাই। যে সিন্ডিকেট হবে সেই সিন্ডিকেটে গিয়ে বিএসএফ তো ধরবে না, এটা আমরা বলতে পারি যে এটা একটা সাধারণ বোধবুদ্ধিওয়ালা মানুষ বোঝে। কিন্তু তৃণমূল এটাকে ভয় পাচ্ছে। ভয় পাওয়ার কি আছে? বিএসএফ এখান থেকে আপনি বলুন যে শিয়ালদা স্টেশনে জিআরপি যদি একটা বাংলাদেশিকে ধরে আর যদি বিএসএফ ধরে, হোয়াট ইজ ইউর প্রবলেম? আপনাদের প্রবলেমটা কোথায়? ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরোর রিপোর্ট অনুযায়ী বিদেশিদের অপরাধের 73% পশ্চিমবাংলায় হয়, এবং এরা 90% নয় 95% ক্ষেত্রে, আমি ঠিক ফিগারটা একটু 19-20 হতে পারে, সবটাই বাংলাদেশি। তো এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যদি রোকা হয় তাহলে ওদের ভোট বাক্সে আঘাত আসতে পারে, মমতা দেবীর খালা ফুফাদের অসুবিধা হতে পারে, এর বাইরে কারোর কিছু হওয়ার কথা নয়। বেশ, দেবাংশু হাত তুলছেন, আমি দেবাংশু আপনার কাছে আসবো, কিন্তু আমি একবার অনিল বাবু এবং দীপাঞ্জন বাবুর কাছে একবার করে আসি। আমি জাস্ট একটা লাইন বলছি, প্লিজ এক লাইনে। আমি সজলদার কাছে একটাই প্রশ্ন করতে চাই। তেজ বাহাদুর যখন পাতলা ডাল পাওয়ার অভিযোগ করেছিল, সেই মানুষটার বিরুদ্ধে যখন মানসিক নির্যাতন চলেছিল, তখন সজল বাবুদের এবং বিজেপি নেতাদের দেশপ্রেম কোথায় ছিল জানতে চাই।
কি বললাম বেশ। বুঝতে পারলাম না। তেজ বাহাদুরের বিরুদ্ধে তেজ বাহাদুর যখন পাতলা ডাল পান বলে অভিযোগ তুলেছিলেন তখন আপনাদের দেশপ্রেম কোথায় ছিল, এটা জিজ্ঞাসা করছেন দেবাংশ। আমি এই উত্তর নেব নিশ্চয়ই সজলবাবুর কাছ থেকে। দুর্ভাগ্যজনক, সত্যি দুর্ভাগ্যজনক। আমি- তখন আপনারাই বা কি করছিলেন? আমি অনিল, তখন আপনি আমরা তো বাংলার প্রতিবাদ একজন করছি। ভারতবর্ষের নাগরিক। আরে সেই ঠিক আছে, ঠিক আছে। আপনারা সেই প্রথম মানুষটাকে প্রশ্ন আপনারা করি, চাকরি উনি খেয়ে যখন নিয়েছিলেন। অভিযোগ করেছিলেন, এই মানুষটা পুলিশরা চাকরি যখন খেয়ে রাস্তায় নিয়েছিলেন, নেমে জানেন? পিটিএস এর সামনে যখন তারা তাদের সজলবাবু ডিসিকে তো ঘেরাও জানেনই করে, না অত তখন কিছু। মুখ্যমন্ত্রীকে ওখানে পৌঁছতে হয়। নতুন আগে সেই BJP দিকটা তো- দেখুন, নতুন ওপর BJP দিকে তো তুলে BJP র নিজের ইতিহাস গায়ে খুব একটা লাগবে, জানে না। এটা পাবলিক যন্ত্রণা। ইতিহাস জানতে যদি হবে। আমার একজন বিএসএফ এর কর্তা যদি বলে যে আমি পাতলা ডাল পাই, আমি ভালো করে খেতে পারি না, সেটা ভারতবর্ষের লজ্জা। এটা আমার আপনার সকলের লজ্জা। আমি সরাসরি একবার অনিল বাবুর কাছে যাব। অনিল বাবু, সব থেকে বড় অভিযোগটা যেটা সামনে আসছে বিএসএফ এর নজরদারির এলাকা বৃদ্ধি নিয়ে। আমি এখতিয়ার শব্দটা ব্যবহার করছি না, কারণ তার বিভিন্ন দোতনা আছে, বিভিন্ন অর্থ আছে। নজরদারির এলাকা বৃদ্ধি নিয়ে তাতে নাকি পুলিশের যে কাজটা, স্বাভাবিক কাজ, আইন শৃঙ্খলা, সেখানে হাত পড়বে, যেটা আসলে রাজ্যের সাবজেক্ট, স্টেট সাবজেক্ট। আপনি কি একজন প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে একমত? এবং যে ভাষাতে বিএসএফকে আক্রমণটা হচ্ছে, আজকে বিএসএফ এর এডিজি বলছেন এটা তারাই করবেন বা করে থাকেন যাদের কোনো ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগছে বিএসএফ এর এই এলাকা বৃদ্ধির প্রস্তাবে। না না, এটা তো ঠিকই। আমার প্রায় 70 হতে চললো। দীর্ঘ 35 বছর কলকাতা পুলিশে চাকরি করেছি, প্যারামিলিটারিদের সঙ্গেও থাকতে হয়েছে। ইদানিং গত 1 দশক ধরে যেন কদর্য এবং অশালীন ভাষার একটা প্রতিযোগিতা চলছে। এবং সেই রবীন্দ্রনাথ ঠাকুর কবে বলেছিলেন, বাবু যত বলে পারিষদগণ বলে তার শতগুণ। মানে নিচের তলায় এখন সেইটা পার্কুলেট করেছে। এখন যে যত কদর্য ভাষায় প্রধানমন্ত্রীকে এবং কেন্দ্রীয় ফোর্সকে বলতে পারবে, তাদের তত বেশি প্রমোশন হবে। কিন্তু এখন যারা আপনার চ্যানেলে বলছেন, দেবাংশুবাবু আপনাকে মনে করিয়ে দিই, আজকে দিনাটার মাননীয় বিধায়ক যে কথাটা বলেছেন, ওনার মনে থাকবে যে আরামবাগের বিগত সরকারে আরামবাগের একজন দীর্ঘদিনের সাংসদ, বর্তমানে প্রয়াত, বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেত্রীর সম্বন্ধে একটা অশালীন কথা বলেছিলেন, তাকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আপনারা কি একটা সেই সাহস দেখাতে পারবেন? তাহলে তো মাথা থেকে, মুড়ো থেকে লেজা অব্দি বাদ যাবে। আর আজকে যে মাননীয় বিধায়ক যে কথায় কদর্য ভাষায় বিএসএফ কে আক্রমণ করেছেন, আমার মনে হয় এই ধরনের রাজনৈতিক নেতারা রাজনীতিটাকেই তাদের পেশা এবং ব্যবসা বলে ধরে নেন। এনাদের পরিবারের কাউকে প্যারামিলিটারি বা মিলিটারিদের পাঠাবেন না। এবং যারা আজকে অতন্দ্র পাহারা দিচ্ছে এবং শহীদ হচ্ছে, যাদের জন্য এনারা আজকে নির্বাচনে দাঁড়াতে পারছেন, নিশ্চিন্তে ঘুমোতে পারছেন, তাদেরকে এইভাবে বলা তো দেশ বিরোধী কথা বলা। আমরা শুধু এনাদের সময় না, যদি সমগ্র ভারতবর্ষে এই জিনিসটা চলছে। পুলওয়ামার ঘটনার পরে বললেন, সবাই কারা কারা বলেছিলেন সবাই জানে, আমি নাম করবো না, এখানে পরিসর বেড়ে যাবে, বললে এটা মোদি করিয়েছে। প্রধানমন্ত্রী পদমর্যাদা যে মোদিজি বলতে হয়, সেই ভাষাটাও ছিল না। এবং একজন এমন কথা বললেন, যেই কথাগুলো পাকিস্তানের হাত শক্ত, এবং পাকিস্তানের পার্লামেন্টে তাদের কথা নিয়ে আলোচনা হয়েছিল, এবং ইউএনএতে যে পাকিস্তান কমপ্লেন করেছে তাদের একজনের, যারা দীর্ঘদিনের রাজনৈতিক দল, তাদের কথা কোট করে করেছিল। পরবর্তীকালে পাকিস্তানের একজন সাংসদ সেখানে স্বীকার করেছিল, ওটা আমরা করেছি। কাজে এবং এইভাবে যে করা, এবং শুধু তাই নয়, আপনার লাদাখে যখন আমাদের 20 জন জওয়ান শহীদ হলেন, তখন কিন্তু কারোর মুখে কথা বলে উল্টো কথা বলেছিলেন অনেকে, যে ভারতীয় সৈনিকরা ওদের সঙ্গে গিয়ে ঝামেলা করেছে, তাই জন্য হয়েছে, ওরা কিছু করেনি। এবং তখন আমরা কি দেখেছি, ডোকালামে যখন আমাদের ফেস অফ পজিশন রয়েছে, আমাদের জওয়ানরা ওখানে লড়াই করে আমাদের দেশ রক্ষা করছেন, তখন একটা পরিবার তারা সপরিবারের চীনে উড়ে গিয়ে দাওয়াত খেয়ে এলেন, চুক্তি সই করলেন, সেটা মহামান্য শীর্ষ আদালতে বিচারাধীন হয়েছে, এবং তাদের পারিবারিক এনজিওতে টাকা দিয়ে। অনিল বাবু, আমি আপনার কথা সূত্র ধরে দীপাঞ্জন বাবুর কাছে যাব। দীপাঞ্জন বাবু, তাহলে কি ধরে নেব, অনিল বাবু যেভাবে পরপর বলে যাচ্ছিলেন, তাহলে কি ধরে নেব দীপাঞ্জন বাবু যে এই মুহূর্তে এদেশে বা এদেশের অন্তত একাংশের রাজনীতিবিদদের কাছে, সবার কাছে যদি নাও হয়, বাহিনীর, সেটা যে স্তরেরই হোক, সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, তার নিন্দা করা এবং তাকে রাজনীতির সঙ্গে এক করে দেখাটা একটা ইনথিং, মানে এটা করলে প্রচার বাড়ে, টিআরপি বাড়ে, আমি জানি না মানে ঠিক কেন এরকমটা করেন, কি মনে হয় আপনার?
দেখুন আমি এই ব্যাপারে আমি একটা কথা প্রথমেই বলে রাখি যে আমি আধা সামরিক বাহিনীরই একজন ক্ষুদ্র সদস্য ছিলাম, সেই হিসাবে আমি বলছি আমার কিন্তু পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধা রয়েছে গণতন্ত্রের উপরে এবং গণতান্ত্রিক পরিকাঠামোর উপরে, এবং অবভিয়াসলি যে কোনো সাংসদ বা বিধায়ক তার একটা অন্যতম মূল স্তম্ভ। তার এখন কোনো সাংসদ বা বিধায়ক যদি ব্যক্তিগত স্তরে অশিক্ষিত হয় বা কুরুচি তার জীবনের একমাত্র পাথে হয়, তো এই সমস্ত উনি মন্তব্য করবেন। আমি ওই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাইছি না। যেটা মূল প্রশ্ন যে বিএসএফকে কেন টার্গেট করা হচ্ছে, পাঞ্জাবে হচ্ছে, বেঙ্গলে হচ্ছে, এটা কিন্তু সবাই জানে যে পাঞ্জাবে বিগত 10-15 বছর ধরে পাঞ্জাব এবং পাকিস্তানের মধ্যে মাদক চোরাচালান চক্র সাংঘাতিকভাবে কিন্তু সেখানে সক্রিয়, যেটাকে কিন্তু একটা বহুল অংশে বিএসএফ কন্ট্রোল করার চেষ্টা করেছে এবং করছে। ইভেন ড্রোনে করে মাদক পাচার হচ্ছে, আমি অস্ত্রের কথা ছেড়ে দিলাম। বাংলা যে বিস্তীর্ণ বর্ডার রয়েছে, সে বিস্তীর্ণ বর্ডারে গরু থেকে শুরু করে মানুষ চোরাচালান, হিউম্যান ট্রাফিকিং, বিভিন্ন অভিযোগ আসছে। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে একজন বিধায়কের ডেফিনেটলি ওনার একটা জায়গা রয়েছে বিধানসভা, সেখানে গিয়ে উনি যুক্তি দিয়ে বলতে পারেন, কিন্তু যে সমস্ত উনি ইঙ্গিতগুলো করছেন, একটা এই অশালীন ইঙ্গিত যেটা শুনলাম এক মহিলার নাম করে বলছেন, এটা একটা কিন্তু মহিলাদের উপর একটা অপমান। উনি বোধহয় জানেন না, শিক্ষার একটু অভাব রয়েছে হয়তো। আমি নিশ্চয়ই যে দেবাংশু এরকম বলবেন না বা পার্থ চট্টোপাধ্যায় এই সমস্ত ভাষা ব্যবহার করবেন না, কারণ বিএসএফ, সিআরপিএফ সমস্ত ফোর্সে, প্যারামিলিটারিতে যেখানে সাধারণ মানুষের সঙ্গে ইন্টারাকশনের সুযোগ থাকে, স্কোপ থাকে, সেখানে কিন্তু মহিলা কর্মীদের সংখ্যা প্রচুর। একেবারে দীপাঞ্জন বাবু, আমি একটু থামাচ্ছি, আমি আপনার কাছেই ফিরবো। আমার একটা বিরতির সময় হয়েছে, একটা বিরতি আমাকে শার্ট ব্রেক আমাকে নিতেই হবে। বিরতির পর আমি আপনার কাছে ফিরবো, আপনি কনক্লুড করবেন প্লিজ। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি আলোচনা, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। এতক্ষণ ধরে কথার ভিত্তিতে অর্থাৎ আলোচনার ভিত্তিতে আমাদের আজকে যে মূল প্রশ্ন সামনে এসছে, আমি সেটা আগে দেখে নিই। আজকের ব্রহ্মাস্ত্র, কার স্বার্থে বাহিনী নিয়ে রাজনীতি? আমরা এতক্ষণ ধরে বোঝার চেষ্টা করেছি যে সেটা সরাসরি একেবারে দেশের সামরিক বাহিনী হোক অথবা কোনো আধা সামরিক বাহিনী নিয়ে রাজনীতি কার স্বার্থে। আমি এই প্রশ্নে আলোচনায় আসবো, কিন্তু তার আগে আমি দীপাঞ্জন বাবুর কাছে ছিলাম এবং দীপাঞ্জন বাবু বলছিলেন যে অন্যান্য বাহিনীর মতো বিএসএফও প্রচুর মহিলা রয়েছেন এবং তারা মহিলাদের সুরক্ষা এবং সম্মানের বিষয়টি দেখে থাকেন। দীপাঞ্জন বাবু প্লিজ যদি কন্টিনিউ করেন। হ্যাঁ, যেটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, সেই হিসাবে কোনো সন্দেহভাজন যদি কোনো মহিলাকে খানা তল্লাশি করতেও হয়, প্রথমত সেটা যেভাবে হোক সেটা কভার্ড এরিয়াতে করতে হবে, খোলা জায়গাতে সবার সামনে কোনো প্রশ্নই আসে না। সেটা কোনো মহিলাই সেটা করবেন এবং অ্যাজ পার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সে মহিলা বা সে মহিলার পরিচিত বা কোনো থার্ড পার্সন যিনি বিএসএফ এর কর্মী নন এমন কোনো মহিলার সামনেই সে খানা তল্লাশি হবে। সুতরাং যে অভিযোগটা হয়েছিল ওটা শুধু বেসলেস বলবো না, ওটা অত্যন্ত কদর্য। যিনি করেছেন তার শিক্ষাগত যোগ্যতা বা রুচির ব্যাপারে আমি কোনো প্রশ্ন বিএসএফ এর বিরুদ্ধে মানুষকে প্ররোচনা দেওয়া, যেটা বারবার কথাটা আসছে যে 15 কিলোমিটার এবং 35 কিলোমিটার আরো এক্সট্রা 50 কিলোমিটার। আমি কিন্তু একটা জিনিস বিশ্বাস করি, টু সাম এক্সটেন্ট এটাও ঠিক যে 15 কিলোমিটারে যদি বিএসএফ সাকসেসফুল না হয় তাহলে আরো 35 কিলোমিটার বাড়ালে সেটা সাকসেসফুল হবে, তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা। ব্যাপারটা হচ্ছে দেখুন, এটা কিন্তু কেন্দ্র রাজ্য দুটোকে একসঙ্গে বসে তাদের যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট তাদের ডিসাইড করতে হবে। রাজনীতির অঙ্গনে বসে রাজনৈতিক কুস্তিগিররা এটা ডিসাইড করতে পারেন না যে বিএসএফ এর 15 কিলোমিটার দরকার না 25 কিলোমিটার না 30 কিলোমিটার। এবং এটাতে কোনো সন্দেহ নেই যে ভারতের ফেডারেল স্ট্রাকচার সিস্টেমে কেন্দ্রকেও কিন্তু বারবার রাজ্যের সঙ্গে তালমিল করে যোগ সাধন করেই এগুলো ডিসিশনগুলো নেওয়া উচিত। যেখানে রয়ে গেছে প্রশ্ন যে আধা সামরিক বা সামরিক বাহিনীর সঙ্গে রাজনীতির যোগ বা রাজনীতির খেলা যেটা চলছে, এটা তো ভারতবর্ষের ইতিহাসে রয়েছে দুর্ভাগ্যজনকভাবে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা যদি জানেন জেনারেল জমিউদ্দিন শাহর বই যদি পড়বেন তাহলে জানবেন যে গুজরাট দাঙ্গার সময় ওনাকে এয়ারপোর্টে 16 ঘন্টা আটকিয়ে রাখা হয়েছিল। সেটা কেন হয়েছিল, কি হয়েছিল, এটা তদন্ত সাপেক্ষ। তো ভারতবর্ষে কোনো তদন্তেরই কোনো রেজাল্ট হয় না। দুর্ভাগ্যজনকভাবে বারবার কিন্তু রাজনীতির খেলা হচ্ছে সামরিক বাহিনী আধা সামরিক বাহিনী। এটা আমরা ভুলে যাচ্ছি যে প্রতি কটা
এই যে আঘাত আসছে, এটা আধা সামরিক সামরিক বাহিনীর যে চিত্রটা রয়েছে, সাধারণ মানুষ যাদের জন্য আমরা সাপোর্ট প্রোটেক্ট করছি, যাদের জন্য আমরা প্রাণ দিচ্ছি, তাদের মনে আমাদের সম্পর্কে শ্রদ্ধাটা কমিয়ে দিচ্ছে, সমীহ ভক্তিটা। এইখানে আমার প্রশ্নটা যে তাতে লাভটা কার হচ্ছে দীপাঞ্জন বাবু? আমি আপনার কথা সূত্র ধরে আমি দেবাংশু বাবুর কাছে যাব। দেবাংশু বাবু, দীপাঞ্জন বাবু কিন্তু অনেকটাই নীতিগত প্রশ্ন, অর্থাৎ বিএসএফ এ এলাকা বৃদ্ধি ঠিক কিনা, প্রয়োজনীয় কিনা, বা এলাকা বাড়ালেই বিএসএফ আগের থেকে বেশি সফল হবে কিনা, আমি দেখলাম অনেকটাই আপনাদের সঙ্গে সেম পেজে আছেন। কিন্তু বাহিনীকে এই কদর্য ভাষায় আক্রমণটা কিন্তু তিনি মানতে পারছেন না। এটাই আমার প্রশ্ন ছিল প্রথম থেকে দীপাঞ্জন বাবু, এটাই আমার প্রশ্ন ছিল দেবাংশু আপনার কাছেও। এইটা কেন প্রয়োজন? নীতিগত বিরোধিতার সঙ্গে সঙ্গে একটা বাহিনীকে এই কদর্য কুৎসিত ভাষায় আক্রমণ করে আসলে কার রাজনৈতিক স্বার্থ পূরণ হচ্ছে? 1 মিনিটের মধ্যে বলবেন প্লিজ দেবাংশু। প্রথম কথা হচ্ছে, আমি দীপাঞ্জন বাবু এবং যারা এই প্যানেলে উপস্থিত আছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই, তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্ট্যান্ড হচ্ছে আমরা সেনাকে সম্মান করি, আমরা সেনার পক্ষে সর্বতোভাবে। আমি শুরুতেই বারবার বলেছি যে নির্দিষ্টভাবে ওটা উদয়ন গুহর ব্যক্তিগত মন্তব্য, তার বক্তব্য নিয়ে এটাকে অ্যাজ হোল গোটা পার্টির মন্তব্য বলে চালাবেন না। এটা তার ব্যক্তিগত মন্তব্য এবং তার নিজস্ব এলাকার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি যদি কিছু বলে থাকেন, এটা পার্টির বক্তব্য না, অ্যাজ হোল পার্টি স্ট্যান্ড নয়, প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে, বাকিদের বক্তব্য এক জায়গায়, বিশেষ করে অনিল বাবু যিনি বসে রয়েছেন, ইনি আগা পাঁচতলা মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্বেষী একজন মানুষ। ইনি বহু বছর ধরে টিভিতে বসছেন, দিদিকে গালাগালি করেন, উঠতে বসতে এবং উঠে যান। তার বক্তব্য নিয়ে আমি আলাদা করে কিছু বলতে চাই না, শুধু এটাই বলতে চাই যে উনি বললেন না যে এই বিদেশে পাকিস্তান কোট করেছিল। হ্যাঁ স্যার অনিল বাবু, পাকিস্তান আরো একটা কথা কোট করেছিল, আমাদের 42 জন সেনা মারা যাওয়ার পর, শহীদ হওয়ার পর नरेंद्र मोदी जब निर्वाचनी सभा থেকে বলেছিলেন मेरे भाई और बहनों आपका इस बार का वोट क्या मेरे शहीद जवानों के नाम पर जा सकता है। তখনও পাকিস্তান আলোচনা করে বলেছিল দেশের একটা রাজনৈতিক দলের নেতা এই শহীদ হওয়া জওয়ানদের জন্য পাবলিকের কাছে ভোট চাইছে। আমার কাছে সেই ক্লিপিংটা রয়েছে, কিন্তু আপনারা তো ছানি কেড়ে ওই হনুমানের বুক চিরলে রামচন্দ্রকে দেখা যেত, আপনাদের বুক চিরলে নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে তাকে দেখা যাবে। দেবাংশু বাবু, আপনার অনিল বাবুর উদ্দেশ্যে যা বক্তব্য সেটার উত্তর আমি অনিল বাবুর কাছ থেকে নেব, কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন দেবাংশু বাবু একটা প্রশ্ন আমি বলেছিলাম 1 মিনিটের মধ্যে রাখবো, কিন্তু আমার এই প্রশ্নটা করতেই হচ্ছে। দেখুন দেবাংশু বাবু, কোনো কৈফিয়ত নয়, কিন্তু দায়িত্ববান মিডিয়ার হাউস হিসেবে আমিও এটা স্পষ্ট করতে চাইবো, উদয়ন গুহর মন্তব্যকে যদি ইভেন একজন তৃণমূল বিধায়কের মন্তব্য বলেও দেখতাম, তাহলে দেখতেন আমাদের চ্যানেলে এই মুহূর্তে উপর থেকে নিচ পর্যন্ত কোথাও একটা লেখা থাকছে তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। দেখতে চাইনি বলেই তৃণমূল শব্দটা কোথাও রাখিনি। কিন্তু আমার প্রশ্ন, আপনারাও যদি এটা দেখতে না চেয়ে থাকেন দল হিসেবে, তাহলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দলীয়ভাবে কি ব্যবস্থা নিয়েছেন উদয়ন গুহর বিরুদ্ধে? দলে থেকে একজন বিধায়ক দেশের বাহিনী সম্পর্কে এমন মন্তব্য করছেন যা দল অনুমোদন করে না। আপনারা এখনো পর্যন্ত উদয়ন গুহর উদ্দেশ্যে একটা সাবধানবাণী, সতর্কতাবাণীও কি ইস্যু করেছেন দলের তরফ থেকে? সতর্কতাবাণী ইস্যু করার কোনো জায়গা নয়, যেখানে তৃণমূল, দেখুন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে 220 জনের কাছাকাছি বিধায়ক রয়েছে। এখন ব্যাপার হচ্ছে তার মধ্যে থেকে একজন তার কোনো ব্যক্তিগত বিষয় যদি মন্তব্য রেখে থাকেন, তৃণমূল কংগ্রেস তো ওপেন টিভি চ্যানেলে আপনাদের সামনে এসে বলছে যেটা তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্ট্যান্ড, আমরা সেনাবাহিনীর পক্ষে, কেন্দ্রীয় সরকার যদি সেনাবাহিনীকে বিবৃতি দলের তরফ থেকে যে নিন্দা করছি উদয়ন গুহর এই মন্তব্যের, তাকে সমর্থন করছি না, ইন্ডিভিজুয়ালি আমাদের বিএসএফ এর বিরুদ্ধে কোন রকমের ব্যক্তিগত মানে অ্যাজ হোল একটা অর্গানাইজেশন বিএসএফ এর বিরুদ্ধে, যারা আমাদের দেশের সেনাবাহিনী প্রাণ তুচ্ছ করে আমাদের জন্য তারা কাজ করেন, তাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। আবারও একবার বলছি, হাতের 5টা আঙুল সমান হয় না, সব সাংবাদিক ভালো হয় না, সব ডাক্তারের মতো সব ডাক্তার ভালো হয় না, সব পুলিশ ভালো হয় না, সব রাজনীতিবিদও ভালো হয় না। যেমন বিএসএফ এর মধ্যে 1-2 জন খারাপ মানুষ থাকতে পারেন, তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা যদি উদয়ন বাবু বলে থাকেন, আমি বারবার এই জন্য এটাকে বারবার ক্লাসিফাই করতে চাই। আমি আপনার কথা উত্তর নেব সজল বাবুর কাছ থেকে। সজল বাবু, দল হিসেবে সমর্থন করছে না তৃণমূল, কিন্তু উদয়ন গুহর জন্য আলাদা কোনো সতর্কতাও নেই। এটা একটা অদ্ভুত স্ট্যান্ড নিয়েছে তৃণমূল, এটা মাঝে মাঝেই নেয়, এটা একটা হাত গলায় আর একটা হাত পায়। হ্যাঁ, দেবাংশু এসে তৃণমূল বিএসএফ এর পা টিপছে আর উদয়ন গুহকে দিয়ে বিএসএফ এর গলাটে পাচ্ছে। আপনি বলুন হু ইজ উদয়ন গুহ? উদয়ন গুহকে নিয়ে যে আজকে আমরা আলোচনা করছি, তিনি যদি এমএলএ না হতেন আপনি এই কথাকে আজকে গুরুত্ব দিতেন না। উনি একজন বিধায়ক, বিধানসভায় বসে বলছেন দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে, খালি এখানে এসে যারা প্যানেলিস্ট তারা বলছে এটা দলের স্ট্যান্ড নয়। এটা হচ্ছে একটা বোধ হয়, আপনার যেমন অগ্নিবাণ না, এটা হচ্ছে বোধ, মানে এদের দুরকম বান একসাথে ছাড়ছে এরা। এটা এখান দিয়ে পাটে পাচ্ছে আমরা বিএসএফ এর পক্ষে, আমরা যারা প্রাণ তুচ্ছ করে বড় বড় ভাষণ, আর ওদিক থেকে
উদয়ন গুহকে দিয়ে বিএসএফ কে গালাগাল করাচ্ছে। এটা হচ্ছে ওদের একমাত্র, মানে এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ড, এটা পলিটিক্যাল, মানে মানুষকে বোকা বানানোর, যেমন ভাবে আমরা খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী সব সাথীগুলো দেখেছি বোকা বানানোর পরিকল্পনা, এটাও তাই। আমি একদম সময় 77 রয়েছে একেবারে সময় শেষের দিকে চলে এসেছি। ভাই তোমরা তো এবার নয় নেবার বলে তোমরা তো শূন্য হয়েছিলে, তাতে কি হলো? আমরা তো 3 থেকে 77 হয়েছি। এই রেকর্ড তৃণমূল কোনোদিন করতে পারিনি, আগামী ভবিষ্যতেও করতে পারবে না। সময় শেষ হয়ে এসেছে, আমি সময় শেষ হচ্ছে, দেবাংশু বাবু আমার কোনো উপায় নেই, পারিনি, আগামী দিনও পারবে না। আমাকে অনিল বাবুর কাছে যেতে হবে। অনিল বাবু আপনার কাছে আমার একটাই প্রশ্ন, ওই যে প্রশ্ন নিয়ে আমি শুরু করেছিলাম সেটা নিয়ে শেষ করব। রাজনীতির মধ্যে কোনো বাহিনীকে অ্যাজ এ হোল এনে ফেললে, বাহিনীর একজন দুজনের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকতে পারে, তিনি যথার্থ জায়গায় যেতে পারেন, কিন্তু একটা বাহিনীকে রাজনীতির মধ্যে এনে ফেললে তাতে কার স্বার্থ রক্ষা হয়? 1 মিনিটে বলবেন প্লিজ। না, এটা তো আমি তার আগে একটা কথা জবাব দিয়ে দিই। এই দেবাঞ্জন বাবু, আপনাকে বলছি, আমি যে কথাগুলো বলেছি, কোট করেছি, তার কোনটা অসত্য আপনি দেখিয়ে দিলে আমি খুব খুশি হব। কোনটা অসত্য? অনিল বাবু, আপনি আর পশ্চিমবঙ্গে থাকতে পারবেন কোনটা না, অসত্য সেটা বলুন। আর আমাকে বলতে দিন। তারপরে হচ্ছে এইটা দেখুন, এইটা কিন্তু শুধু পশ্চিমবাংলায় নয়, সারা ভারতেই হচ্ছে। আপনি দেখেছেন আমাদের সামরিক বাহিনী যখন কাশ্মীরে ছিল, যখন 370 ধারা বিলোপ হয়নি, তখন পাথর ছুঁড়ে মার, এবং তখন এমন একটা পাথর মারলো একটা ড্রাইভার, সে গাড়ি নিয়ে খাদে পড়ে গেল। আনফর্চুনেটলি হি ওয়াজ অলসো এ মুসলিম ফেলো। কিন্তু তখন কোনো প্রতিবাদ, তখন ছিলেন অন্য একজন মহিলা মুখ্যমন্ত্রী, হ্যাঁ, যদিও বিজেপির সঙ্গে তাদের সাপোর্ট ছিল। আমরা আশ্চর্য হয়ে গিয়েছিলাম। এবং উনি যারা পাথর মেরেছেন তাদের বিরুদ্ধে কোনো মামলা করেননি বা তাদের নিয়ে কোনো পার্সু করেনি যাতে এটা বন্ধ করা যায়। উনি সামরিক বাহিনীর নামে কেস লিখে দিলেন। পরে সামরিক বাহিনীর দেশের মহামান্য শীর্ষ আদালতে গিয়ে সেই কেসের বিরুদ্ধে গিয়ে সময় একেবারে শেষ, আমাকে দীপাঞ্জন বাবুর কাছে আসতে হবে। দীপাঞ্জন বাবু প্লিজ, এই তো আমাদের আপনার কনক্লুডিং রিমার্কস চাইবো। দীপাঞ্জন বাবু, এক্ষেত্রে বাহিনীকে রাজনীতিতে টেনে নামিয়ে কার লাভ হয়? নিশ্চিতভাবে রাজনীতি বাহিনীর থেকে অনেক নিচে। না, নিশ্চয়ই বাহিনীকে রাজনীতিতে টেনে আনলে সব থেকে বেশি লাভ হয় আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো, যারা আমাদের শত্রু মনোভাবাপন্ন, এবং আরো বেশি লাভ হয় যে সমস্ত সন্ত্রাসবাদী দলগুলো অপেক্ষা করে বসে রয়েছে, সে বাংলা হোক, সে ভারতবর্ষের হোক, ঝাঁপিয়ে পড়বে বলে আর সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাবে। এদের ছাড়া আর কারো কোনো লাভ হয় না। সুতরাং এই নিয়ে তর্ক করে লাভ নেই। আমার মনে হয় এগেন যেটা বলছিলেন, আমিও বলছি, আমি রিকোয়েস্ট করবো দেবাংশু বাবুকে যে প্লিজ আপনি আপনার উচ্চতম নেতৃত্বের কাছে জানিয়ে দিন, এটা কিন্তু বাহিনী ভালোভাবে নিচ্ছে না। আমি বলছি যে একজন বিধায়ক, তার নাম আমি নিচ্ছি না, তাকে জনপ্রিয় করার কোনো মানে নেই, কিন্তু ওনার অশিক্ষার দায়, ওনার কদর্য রুচির দায় পুরো দলটা কেন নেবে? একেবারে আমার সময় একেবারে শেষ, তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দীপাঞ্জন সেনগুপ্ত, অনিল জানা, সজল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য। একটাই শুধু বক্তব্য রিপাবলিক বাংলার তরফ থেকে আমরা বলতে পারি, দেশের বাহিনীকে অসম্মান কেউ যে কোনো ক্যাপাসিটিতেই করুন, ব্যক্তিগতভাবে বা দলীয়ভাবে, তিনি যখন দলে আছেন আর দলের টিকিটে নির্বাচিত বিধায়ক, দলের মুখ খোলা অত্যন্ত প্রয়োজন। ব্যক্তিগত মন্তব্য বলে দায় সারলে বোধহয় এখানে চলে না, এবং আমরা সেই অপেক্ষায় থাকলাম তৃণমূল কংগ্রেস কবে উদয়ন গুহর বিরুদ্ধে বিবৃতি দিয়ে জানাবে। তার বক্তব্য অনুমোদন করে না দল, এবং বিএসএফকে এই কদর্য আক্রমণে দলের সায় নেই। শেষ করছে এখানে আজকের বিতর্ক পর্ব। ফিরে আসছে ছোট বিরতির পর সেরা ব্রেকিং খবরগুলো নিয়ে। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। অনিবারে ব্রেকিং নিউজ সেগমেন্টে ফিরে এলাম। বেসরকারি বাস মালিকদের ইউনিয়নের সঙ্গে পরিবহন মন্ত্রীর বৈঠক শেষ, এবং বৈঠক শেষে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে তাদের আলোচনার পর কি জানালেন বাস মালিকরা শুনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস, কথা বলবো শিবাশিসের সঙ্গে। শিবাশিস, কি দাবি দেওয়া রয়েছে বাস মালিকদের? আজকের বৈঠকের পর তারা কি সন্তুষ্ট? দেখো অনির্বাণ, আমি সরাসরি প্রশ্ন করেছিলাম বৈঠক ইতিবাচক না নেতিবাচক। বাস মালিকরা সরাসরি জানিয়েছেন বৈঠক ইতিবাচক বা নেতিবাচক নয়, কারণ সেভাবে কোনো সমাধান সূত্র পাওয়া যায়নি। 12 দফা দাবি তুলে ধরেছেন
বাস মালিক ইউনিয়নের বিভিন্ন নেতা মন্ত্রীর সামনে, এবং মন্ত্রী কোনোটাতেই এখনো পর্যন্ত সবুজ সংকেত দেননি। ফলে কার্যত যে জায়গায় দাঁড়িয়েছিল পরিবহন ব্যবস্থা সেই জায়গাতেই আপাতত দাঁড়িয়ে রয়েছে। আজকের বৈঠকে কোনো রকম, এই নিষ্ফলা বৈঠকে কোনো রকম সমাধান সূত্র পাওয়া যায়নি। সিএনজিতে রূপান্তরিত করা বা ভাড়া বৃদ্ধি বা রাস্তায় বাস নামানো, সেই অর্থে কোনো সমাধান সূত্রই বেরোলো না আজকে পরিবহন দপ্তরের এই বৈঠক থেকে। অনির্বাণ। শিবাশিস, বেসরকারি বাস মালিকদের একটা বড় অংশ যথেষ্ট সংখ্যায় বাস নামাতে পারছেন না, বা যত বাস রয়েছে তত বাস রাস্তায় নামাতে পারছেন না শুধুমাত্র জ্বালানির দামের জন্য। জ্বালানির দাম কমানোর জন্য যে দাবি তারা জানিয়েছিলেন, তার কি কোনো ইঙ্গিত তাদের কাছ থেকে পেয়েছে? পরিবহন মন্ত্রীর কাছ থেকে তারা পেলেন যে দাম কমতে পারে? জ্বালানির দাম কমানোর জন্য বা ভ্যাট কমানোর বিষয় কিন্তু রাজ্য সরকার কোনো রকম সবুজ সংকেত আজকের বৈঠকে দেয়নি। এর পাশাপাশি যে জায়গাগুলো উঠে আসছে, যেমন তারা চেয়েছেন যে শহরে যে বিপজ্জনক বাড়িগুলি রয়েছে সেগুলিকে পার্কিং লট করে সার্ভিস লেন তৈরি করা, ইলেকট্রিক বাস বা সিএনজিতে রূপান্তরিত করার জন্য রাজ্য সরকারের সহায়তা, এরকম প্রায় 12 দফা দাবি বাস মালিকরা আজকে পরিবহন মন্ত্রীর সামনে তুলে ধরেছেন। কিন্তু সেই 12 দফা দাবিতেই কিন্তু কোনো একটি দাবিতেও এখনো সবুজ সংকেত পাওয়া যায়নি। এমনকি 2022 জুন মাস পর্যন্ত পুলিশের যাতে ফাইন মকুব করা যায় সেই প্রস্তাবও দিয়েছেন বাস ইউনিয়নের নেতারা। কিন্তু সে বিষয়েও মন্ত্রী জানিয়েছেন পুলিশের সঙ্গে কথা বলবেন এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটির সঙ্গে তিনি কথা বলবেন। একেবারে আপাতত তোমাকে ধন্যবাদ শিবাশিস। অর্থাৎ পরিবহন মন্ত্রীর সঙ্গে বাস মালিকদের ইউনিয়নগুলির বৈঠক আজকে নিষ্ফলাই রইল। সরকারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি এবং বাস মালিকরাও নতুন কোনো প্রস্তাব সরকারের তরফ থেকে পাননি। চোখ রাখবো পরবর্তী খবরে। হাওড়া আরটিওকে 21,000 টাকা জরিমানা হাইকোর্টে। হাওড়া আরটিওকে 21,000 টাকা জরিমানা কলকাতা হাইকোর্টের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সচিন। সচিন, জানতে চাইবো কেন এই জরিমানা? দেখো অনির্বাণ, বছর 3 আগে হাওড়া থেকে ঘুষরি পর্যন্ত একটি অটো রুটের শুরু হয় এবং সেই অটো রুটে অটো রুট পারমিটের জন্য প্রচুর যারা স্থানীয় যারা অটো চালকরা ছিলেন তারা রুট পারমিট কেনার জন্য বেশ কিছু টাকাও ডিপোজিট করেন। কিন্তু কোনো অজ্ঞাত কারণে সেই যে রুটের যে রুট পারমিট সেই রুট পারমিট পাননি। ফলত সেই কারণে বহুবার তারা সরকারি আধিকারিকদের ধরে ধরে ঘুরেছেন, কিন্তু তারা কোনো সদুত্তর পাননি। পরবর্তীতে যখন তারা কার্যত হতাশ হয়েছেন সরকারি কর্মচারীদের বা সরকারি আধিকারিকদের তাদের ধরে ধরে ঘুরে, তারপরে তারা কোর্টের দ্বারস্থ হন এবং সেই মামলায় কিন্তু মূলত আজ হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে 21,000 টাকা জরিমানা করা হয়েছে হাওড়া। ধন্যবাদ সচিন। কথা বলছেন আমাদের প্রতিনিধি সচিনের সঙ্গে। চোখ রাখবো পরবর্তী ব্রেকিং খবরে। কোচবিহারের মাথাভাঙায় বিজেপি সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কোচবিহারের মাথাভাঙায় বিজেপি সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আমাদের প্রতিনিধি কিংসুক রয়েছেন সরাসরি আমার সঙ্গে। কিংসুক, ঠিক কি অভিযোগ উঠেছে, কি ঘটেছে? দেখো নির্মল, তোমাকে জানাই মাথাভাঙা 8 নম্বর ওয়ার্ডের যে সভাপতি সেই প্রদীপ বসাক তিনি ফেসবুকে একটি পোস্ট করেন এবং তারপরেই তার অভিযোগ তাকে ডেকে নিয়ে যাওয়া হয় মাথাভাঙা মিউনিসিপ্যালিটির ভিতরে এবং সেখানে তৃণমূল কংগ্রেসের যারা ছিলেন তারা তাকে বেধড়ক মারধর করে তার রক্তক্ষরণ হয়। এই মর্মে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও মাথাভাঙা শহরের সভাপতি তৃণমূল কংগ্রেসের তিনি বলেছেন এই ধরনের অভিযোগ সত্য নয় এবং যদি এই অভিযোগ সত্য হয় তবে দলের বিরুদ্ধে যারা এই ঘটনা ঘটিয়েছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু বারংবার এহেন ঘটনায় বারংবার অশান্তি ছড়াচ্ছে কোচবিহারের বিস্তীর্ণ অংশে। অনির্বাণ, এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন। কথা বলবো তার সঙ্গে। সুশীল বাবু, যে অভিযোগ আপনাদের দলের তরফ থেকে করা হচ্ছে, আপনাদের সভাপতিকে মারধর করা হয়েছে, তৃণমূল কংগ্রেস কিন্তু সেই অভিযোগ অস্বীকার করছে। না, সুশীল বাবু শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ সুশীল বাবু, আপনাদের সভাপতিকে মাথাভাঙায় আপনাদের দলের সভাপতিকে মারধর করার যে অভিযোগ করা হচ্ছে আপনাদের দলের তরফ থেকে, তৃণমূল কংগ্রেস কিন্তু সেই অভিযোগ অস্বীকার করছে। উনি হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। বলুন সুশীল বাবু। আপনারা জানেন গতকাল বিধানসভায় দাঁড়িয়ে উদয়ন গুহ হুমকি দিয়েছিলেন, ঠ্যাং ভাঙার পা ভাঙার নিদান দিয়েছিলেন।
তারই অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে মাথাভাঙ্গার চেয়ারম্যান উনি আমার সেই কর্মীকে ডেকে এনে কি দোষ করেছে, কি অপরাধ করেছে সেটা আপনারা তদন্ত করেন, সেটা আপনারা এই পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন। কিন্তু এইভাবে অন্যায়ভাবে চেয়ারম্যানের নিজের অফিসে ডেকে এনে কিভাবে এভাবে মারতে পারে? আমরা এটা তীব্র ধিক্কার জানাচ্ছি। এইভাবে বিজেপিকে ভয় দেখিয়ে মাথাভাঙা পৌরসভার ভোটের যে আবহ তৈরি হচ্ছে, এই সন্ত্রাস তৈরি করে বিজেপি কর্মীকে ভয় দেখিয়ে এই বিজেপিতে পিছিয়ে দেওয়া যাবে না, ভয় দেখিয়ে বিজেপিকে এইভাবে দমিয়ে দেওয়া যাবে না। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য। সুশীল বর্মন, মাথাভাঙার বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে ছিলেন। অনির্বাণের অগ্নিমান এখানেই শেষ করছি। এরপর চোখ রাখুন সোজাসুজি সন।